জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আল আকসায় তাণ্ডব চালিয়ে ইসরায়েলি পতাকা প্রদর্শন। জানাবো বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1500 ইসরায়েলি সেনা নিহত। আরও থাকছে গাজায় যা ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। এদিকে ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ থাকছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান মার্কিন কংগ্রেস ও মেনের। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলিরা। মঙ্গলবার মসজিদে কয়েক ডজন ইসরায়েলি ঢুকে পড়ে। এ সময় সেখানে এক ব্যক্তি ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আল আকসা প্রাঙ্গণে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এ সময় সেখানে এক উগ্রবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আল আকসা প্রাঙ্গণে এক ইহুদি ব্যক্তি ইসরায়েলের পতাকা বের করে মেলে ধরলে সেখানে ইসরায়েলি পুলিশের কয়েক ডজন সদস্য তার সঙ্গে শান্তভাবে কথা বলতে থাকেন। পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি কিছুক্ষণ পতাকা প্রদর্শন করে তা গুটিয়ে নেন এবং মসজিদ প্রাঙ্গণের একদিকে চলে যান। ইসরায়েলের এই পতাকাটি পবিত্র স্থানটির সঙ্গে ইহুদিদের সংযোগ বাড়াতে বেয়াদেনু রেলির পর প্রদর্শন করা হয়েছে। বেয়াদেনু ইহুদির একটি গোষ্ঠী যারা আল আকসার নিয়ন্ত্রণ নিতে চায়। ইসরায়েলি পতাকা উত্তোলনের জন্য তারা 14ই মে এ র্যালির আয়োজন করে। অন্যদিকে ফিলিস্তিনিরা এ দিবসকে নাবাকা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে স্মরণ করে থাকেন। এ দিনের ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়েছিল। উল্লেখ্য, আল আকসা কম্পাউন্ডে ইসরায়েলিদের তাণ্ডব নিয়মিত ঘটনা। যদিও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্রতা ধারণার কারণে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ। অন্যদিকে গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি মুসলিমদের জুমার নামাজও বাধা দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে তাদের বাধার কারণে অনেকে পুরাতন এবং নগরী সড়কে নামাজ আদায় করতে থাকেন। বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় তার গণহত্যা অব্যাহত রাখলে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সানায় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গাজা আমাদের জন্য রেড লাইন, ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন, এবং এসব বিষয়ে আমরা আপোষ করব না। জেনারেল সারি বলেন, আমরা এমন লক্ষ্যবস্তুকে টার্গেট করেছি যা শত্রু কখনো কল্পনা করেনি। এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণের কল্পনা এসব ছিল না। সারি সতর্ক করে দিয়ে আরও বলেন, যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয় সেসব কোম্পানির বিরুদ্ধে ইয়েমেনের নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না। এরপর ওইসব কোম্পানির যে কোনো জাহাজ ইয়েমেনের হামলার আওতায় আসলেই সেগুলোকে হামলা চালানো হবে এবং তখন আর সেগুলোর গন্তব্যে লক্ষ্য করা হবে না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু যদি গাজায় গণহত্যা চালিয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছা ও শক্তিতে আমরা গাজাবাসীর সমর্থনে 5ম ও 6ষ্ঠ পর্যায়ের অভিযান শুরু করব। গাজা যুদ্ধ শুরুর পর 1500 ইসরায়েলি সেনা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 1500 দখলদার সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লাহ মহাসচিব। গতকাল হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ। 2016 সালের সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরুদ্দিন। গাজায় প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে বর্ণবাদী সরকার। হিজবুল্লাহ মহাসচিব তার বক্তৃতায় আরও বলেন, গাজা উপত্যকায় 35,000-এর বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইহুদিবাদী ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনি দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে। তারা পশ্চিম তীরের ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দিয়েছে এবং শস্যর প্যাকেট ছিঁড়ে ফেলেছে।
ট্রাক থেকে ফেলে দেওয়া এ ত্রাণগুলো হেব্রনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্ডান থেকে এসেছিল। এগুলো গাজা খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল। ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এ ত্রাণের ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে। বিক্ষোভকারীদের দাবি, তারা গাজায় ইসরায়েলি জিম্মিদের জন্য মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা লরি থেকে ত্রাণের বাক্স ফেলে দিচ্ছে। এছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা তা আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে, যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে বিক্ষোভের জন্য জিটাপ ৯ গোষ্ঠী দায়ী। এ গোষ্ঠীকে ডানপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা গাজায় ইসরায়েলি জিম্মি থাকায় সেখানে ত্রাণ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে। ইরানের সঙ্গে ভারতের চুক্তি, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে সোমবার এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব 10 বছরের জন্য নিজের কাঁধে তুলে নিচ্ছে ভারত। এতেই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। জানা গেছে সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সে বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে। এরপর তিনি বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন। এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন S-400 মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল। প্রসঙ্গত, ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে বাণিজ্যিক করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছিল চীন। শি জিনপিংয়ের সেই স্বপ্নের বেল্ট রোড ইনিশিয়েটিভ এরই মধ্যে চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোর। সেই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বেলুচিস্তান প্রদেশে অবস্থিত গোয়াদার বন্দর। তবে এবার সেই গোয়াদার বন্দর যাতে ভারতের গলার কাটা না হয় সেজন্য ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি করল ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইরানের যান চাবাহার বন্দর নিয়ে সেদেশের সরকারের সঙ্গে 10 বছরের চুক্তি করার জন্য। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান সহ মধ্য এশিয়া এমনকি ইউরোপের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারবে ভারত। ভারতের পরিকল্পনা ইরানের চাবাহার বন্দরকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে যুক্ত করা। এই করিডোরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে ভারত। নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান মার্কিন কংগ্রেস ওমেনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস ওমেন রাশিদা তালিব। ইসরায়েল যখন বিশ্ব সম্প্রদায়ের পরামর্শ উপেক্ষা করে গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফায় আগ্রাসন শুরু করেছে তখন রাশিদা তালিব এই আহ্বান জানান। তিনি বলেন, গাজায় গণহত্যার জন্য চূড়ান্তভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্য সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানাচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরায়েল সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে, যার প্রমাণাদি রয়েছে। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাশিদা তালিব হচ্ছেন একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে মার্কিন কংগ্রেসের সরব ভূমিকা পালন করে আসছেন।